তুমি বললা এখানে সবচেয়ে বড় কথা তার দেওয়া কাজগুলো তুমি শুক্রবার বা শনিবার দুই তিনের দিনে একসাথে করে মাটির খাবারের ক্ষেত্রে বলতে এর বেশি এই আজকে আর দুই হবে এই পারের পুরো আপনি সত্যি লাগাতে বুঝছো হ্যাঁ বুঝতে হবে যে আউটডোর তুমি সপ্তাহে একদিন দুই ঘন্টা রান্না করবা যাতে এক সপ্তাহ চলে আর বাকি সময় ওই ড্রাই ফ্রুট ফ্রুট যা আছে সব দিয়ে দিতে পারবে এই প্রসেস সাত দিনের মধ্যে আগে শেষ করা যাবে যদি এটা করো তাহলে তোমাকে যদি এটা করো তাহলে দিতে পারবে আমি তাকে এখন মনে হয় স্যার শুরু করা যায় স্যার। স্যার সরি আসলে আমার একটা কল আসছিল ইউএসএ থেকে, ওই কলটা রিসিভ করতে হলো। তোমরা এখন মোটামুটি চলে আসছো সবাই? স্যার 86। 86। আচ্ছা, আমার মনে হয় এখানে স্টার্ট নাও। জি স্যার। ভিডিও গেল কোথায়? আচ্ছা, আমাকে বোধহয় দেখা যাচ্ছে না, তাই না? না স্যার। আচ্ছা, ঠিক আছে। এখন দেখা যাচ্ছে। হ্যাঁ, না ভিডিওটা অফ ছিল। তো তোমাদের আসলে আমি ক্লাসটা খুব একটা নিতে চাচ্ছিলাম না, অনেক দিনই ক্লাস নিলাম, আর কত ক্লাস নেব, এই জন্য
মনে করছিলাম যে ক্লাসটা এবার আর কন্টিনিউ করবো না। তো মাঝে মধ্যে বোধহয় ওই যে হামিদ যদি অফ ক্যাম্পাস থাকে তাহলে বোধহয় নিতে হবে আর কি। সেই সুবাদে হামিদ দিনাজপুরে এবং আমাকে রিকোয়েস্ট করছে ক্লাসটা নিতে। তো তোমাদের ফুয়েল সিস্টেম কি পড়াইছে হামিদ? না স্যার। আচ্ছা ঠিক আছে। তো ফুয়েল সিস্টেম আসলে তোমাদের কি পড়াইছে আমি জানি না। একটা ইঞ্জিনের যে পাওয়ার প্রডিউস করে তার স্বাভাবিকভাবে তোমরা বুঝতে পারো যে ফুয়েলটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস। ফুয়েল ছাড়া আসলে ইঞ্জিন চলবে না। তোমার ইঞ্জিন যত দাম দেয় কেন, ফুয়েল যদি ইউজ না করো তাহলে এটা ওয়ার্ক করবে না। তো ফুয়েলের এই সিস্টেমে কয়টা বেসিক পার্টস আছে, অসংখ্য পার্টস আছে। আমরা বেসিক পার্টস হলো 4টা। ফুয়েল ট্যাঙ্ক, যেটার মধ্যে ফুয়েল থাকবে, তারপর ফুয়েল ফিল্টার, যেটা দিয়ে আমরা পরে আসতেছি, তারপর অক্সিলারি সার্কুলেটিং পাম্প, যেটাকে আমরা সংক্ষেপে এসি পাম্প হিসেবে পরিচিত, কিন্তু এটা এসি মানে অল্টারনেটিভ কারেন্ট না বা অন্য কিছু না, এটা হলো অক্সিলারি সার্কুলেটিং পাম্প। এবং হচ্ছে ইন কেস অফ ডিজেল ইঞ্জিন একটা ইনজেক্টর থাকবে, আর যদি পেট্রোল ইঞ্জিন হয় তাহলে একটা কার্বোরেটর থাকবে। দিস আর দ্য মেইন 4 পার্টস অফ এ ফুয়েল সিস্টেম। এখানে আমরা পরের স্লাইডে আসলে দেখি যে কাজগুলি কিভাবে এক একটা করে। যেমন ফুয়েল ট্যাঙ্ক, এখানে তোমার একটা গাড়ির যেহেতু মুভ করবে তাহলে তাহলে স্বাভাবিকভাবে তাকে ফুয়েল স্টোর থাকতে হবে। কাজেই একটা ট্যাঙ্ক হয়তো 50 লিটার 60 লিটারের একটা ট্যাঙ্ক, অথবা ছোট ইঞ্জিন হলো 20 লিটার, ট্রাকের হয়তো আরো বড় বড় এই ধরনের একটা মানে ফুয়েল ট্যাঙ্ক থাকতে হবে। এসি পাম্প হলো তোমার একটা ট্রাকের কথা মনে করো, একটা ট্রাক্টর কথা মনে করো। এখানে তোমার ইঞ্জিন থাকে এক জায়গায়, ফুয়েল ট্যাঙ্ক থাকে আরেক জায়গায়। যেমন প্রাইভেট কারগুলি যদি ধরো, প্রাইভেট কারের তোমার ফুয়েল ট্যাঙ্কটা থাকে একদম পিছনে, গাড়ির সবচেয়ে পিছনে। কেননা এটা পিছনে দেওয়ার কারণ হলো যে যেহেতু এটা ধার্য পদার্থ, আর এটা যদি ইঞ্জিনের কাছাকাছি রাখা হয় তাহলে এটা যে কোনো সময় একটা অ্যাক্সিডেন্ট ঘটাতে পারে, বা যদি কোনো কারণে অ্যাক্সিডেন্ট ঘটে তখন এখান দিয়ে ফুয়েল লিক হয়ে এই জায়গার মধ্যে তো স্বাভাবিকভাবেই খুব হিট থাকে, তারপরে তোমার এখানে আগুন জ্বলে, কাজে এখানে বাস্ট হয়ে যাবে। এই জন্য একদম পিছনে থাকে। এই পিছনের ট্যাঙ্ক থাকলে এই ট্যাঙ্কের থেকে তো তোমাকে ফুয়েল টেনে আনতে হবে ইঞ্জিনে। এই টেনে আনার জন্য যে পাম্পটা ইউজ করা হয় এইটাকে বলা হয় অক্সিলারি সার্কুলেটিং পাম্প। এবং এটা প্রেসার খুব বেশি না, মাত্র 2 থেকে 3 বারের মধ্যে কাজ করে। এবং এই মানে রাস্তায়, মানে ফুয়েল ট্যাঙ্ক থেকে আপ টু ইঞ্জিন পর্যন্ত অনেকগুলি ফুয়েল ফিল্টার থাকে। কারণ ফুয়েল ফিল্টার গুলি তোমার কাজ হলো যে এই ফিল্টার যদি আমরা না দিই তাহলে আমাদের যে ইঞ্জিনের ভিতরে যে পার্টস, সেই পার্টস গুলি তোমার 1 মিনিট, এই ফুয়েল ইঞ্জিনের ভিতরে যে পার্টস, এই পার্টস গুলি কিছু জায়গা আছে অত্যাধিক ছোট। এখানে যদি একটা বালুর কণা যেতে পারে তাহলে তোমার ইঞ্জিন ডিস্টার্ব করবে। কাজে ধুলা বালি বা যে কোনো ফরেন ম্যাটেরিয়ালসই এই ফিল্টারগুলি কাজ হলো তাদের ক্যাচ করে ধরে রাখা, যাতে তারা ওই মানে ইঞ্জিনে যেতে না পারে। ফুয়েল ফিল্টার 2 রকম, একটা হলো প্রাইমারি ফুয়েল ফিল্টার যেটা আগে থাকে, এবং এটা যে পার্টিকেল গুলি তোমার রিমুভ করে সেটা হলো 25 মাইক্রোমিটার সাইজের যে বড় বড় যে ফরেন ম্যাটেরিয়াল মানে কি স্যার? হ্যাঁ ফরেন ম্যাটেরিয়াল, বুঝলাম না। দ্য ফরেন ম্যাটেরিয়াল। ফরেন ম্যাটেরিয়াল বলতে আমরা বুঝি যে ফুয়েল বাদে ওইখানে যাই থাকবে তাকে আমরা ফরেন ম্যাটেরিয়াল বলি, মানে এক্সেস ফুয়েল ছাড়া যা থাকে তাকেই ফরেন ম্যাটেরিয়াল বলা হয়। এটা হলো ফরেন ম্যাটেরিয়াল বলতে এটা বিদেশি কেউ না, বিদেশি বলতে ইন দ্য সেন্স আমাদের দেশে আমরা যারা নাগরিক, এর বাইরে যারা আছে তারা আমাদের দেশের নাগরিক না, ব্যাপারটা এরকম। ফুয়েল ফিল্টারের মধ্যে
এরকম ভাবে ফুয়েল ছাড়া অন্য যাই থাকুক তাকেই ফরেন ম্যাটেরিয়াল বলা হয়। প্রাইমারি ফুয়েল পেটের কাজ হলো এই ধরনের ম্যাটেরিয়াল থেকে, মানে এই ধরনের পার্টিকেল গুলি যে থাকে, সেই পার্টিকেল গুলির সাইজ যদি 25 মাইক্রোমিটারের উপরে হয়, তাহলে সেগুলি তোমার সে ধরে রাখবে, মানে যেতে দিবে না। আর সেকেন্ডারি ফুয়েল বিলটা এটা তোমার পার্টিকেল গুলি রিমুভ করবে, যেগুলো লেস দেন 25 মাইক্রোমিটার, মানে আরো ছোট যে পার্টস, যে পার্টিকেল, সেই পার্টিকেল গুলি রিমুভ করবে। এইখানে তোমার যখন নাকি এই ধরনের ফুয়েল পার হয়ে যাবে এই পথটা, পার হওয়ার পরে একটা ফুয়েল সিস্টেম আমরা বলি, যে ফুয়েল সিস্টেম এখানে একটা পাম্পে যাবে, যে পাম্পের প্রেসার হলো 125 থেকে 176 কেজি পার সেন্টিমিটার স্কয়ার ডিজেলের বেলায়। এবং এই প্রেসারে সে করে কি, তোমাদের বাই দিস টাইম বোধহয় পড়ার কথা, কম্প্রেশন স্ট্রোক জানা আছে? কম্প্রেশন স্ট্রোক কখন বলে, কখন হয় কম্প্রেশন স্ট্রোক? আর কম্প্রেশন কেন ব্যবহার করা হয়? হ্যাঁ, টেম্পারেচার, আসল কথা হলো কম্প্রেশন করা হয় টেম্পারেচার রাইজ করার জন্য। তো এই হাই প্রেসারের ফুয়েল যখন নাকি ডিজেল ইঞ্জিনের কম্প্রেসড এয়ারের উপরে, যেখানে প্রচুর টেম্পারেচার থাকে, হাই টেম্পারেচার, সেখানে যখন তুমি অ্যাটমাইজ ফর্মে, মানে ফুয়েল তো নরমালি লিকুইড ফর্ম, কিন্তু এই লিকুইড ফর্মকে যখন আমরা ক্ষুদ্র ক্ষুদ্র কণায় রূপান্তরিত করি, মানে তখন আমরা বলি অ্যাটমাইজ ফর্ম। এই অ্যাটমাইজ ফর্মের যখন ফুয়েল আমরা হাই টেম্পারেচার এয়ার উপরে ছুঁড়ে মারি, তখন তোমার ফুয়েলটা বার্ন হয়, ফুয়েলটা মানে এক্সপ্লোশন তৈরি করে, মানে একটা কম্প্রেসড এয়ার উপর ফুয়েল বার্ন করলে ওইখানে একটা আমাদের বলবো এখানে একটা আগুন জ্বলে ওঠে। এবং এই আগুন জ্বলাটা আর কিছুই না, এইটাই হলো তোমার ফুয়েলের যে ইন্টারনাল এনার্জি, সেই এনার্জিটা তোমার রিলিজ হয়, এবং সেই এনার্জিটাই আসলে আমার দরকার, এবং সেটাই আমার পাওয়ার। এই এনার্জিটাই তোমার পিস্টনকে ধাক্কা দেয়, এবং তার ফলে পিস্টন নিচ দিকে যায়, যাকে আমরা বলি পাওয়ার স্ট্রোক। এই হাই প্রেসার ফুয়েল পাম্প ডিজেল ইঞ্জিনে আমাদের তুমি প্র্যাকটিক্যালি যদি দেখো, তাহলে এরকম একটা জিনিস দেখতে পাবা, যেটাকে বলি আমরা হাই প্রেসার ফুয়েল পাম্প। এবং এখানে যেহেতু তোমাদের প্র্যাকটিক্যাল হচ্ছে না, এই জন্য আমি একটু বলে দেই, এই পথ দিয়ে আসলে লো প্রেসারের ফুয়েল ঢুকে, এর ভিতরে সেখানে হাই প্রেসার ক্রিয়েট হয়, যেটা 176 কেজি পার সেন্টিমিটার স্কয়ার প্রেসার ডেভেলপড হয়, এবং সেই হাই প্রেসারের ফুয়েল ডিজেল এই পথ দিয়ে বেরিয়ে চলে যায়। তাহলে দিস ইজ দ্য হাই প্রেসার ফুয়েল পাম্পের কাজ, যেটা একটু আগে বললাম। এখন এরপরে এই হাই প্রেসারের ফুয়েল, যেটা নাকি একটু আগে দেখলাম, আমি যেটা বলছিলাম যে যদি আগের স্লাইডে ব্যাক করি আমি, তাহলে দেখতে পাবা, সেটা হলো যে এই যে এইখান থেকে যে ফুয়েল, হাই প্রেসারের ফুয়েল বেরিয়ে আসে, সেটা সংযোগ করা থাকে এই জায়গায়। এখানে এই হাই প্রেসার ফুয়েল যখন প্রবেশ করে, তখন তোমার হাই প্রেসারের ফুয়েল এই নিচ দিয়ে এই জায়গায় একটা ছিদ্র আছে, যে ছিদ্রর ডায়ামিটার হলো ধরো 1 ইঞ্চিকে যদি তুমি 1000 ভাগ করো, এই 1000 ভাগের 2/3 ভাগ করলে যেটুক হয় সেরকম একটা রাস্তা। 1 ইঞ্চিকে 1000 ভাগ করলে তার যদি 2 ভাগ বা 3 ভাগ নাও তুমি, তাহলে যে ডায়ামিটার পাবা, এরকম একটা ডায়ামিটার এখানে থাকে। তো যখন হাই প্রেসারের ফুয়েল এই পথে এসে এই ছোট্ট একটা ছিদ্র দিয়ে বেরোতে চায়, তখন স্বাভাবিকভাবেই সেটা অ্যাটমাইজ ফর্ম রূপান্তরিত হবে, তাই না? তুমি যদি কলের মুখ এমনি ছেড়ে রাখো, তাহলে কলের মুখ দিয়ে তুমি দেখবে যে পানি লিকুইড ফর্মে বেরিয়ে আসতেছে। কিন্তু কলের মুখে তুমি আঙ্গুল দিয়ে যদি চেপে রাখো, এবং তার পটটা যদি একেবারে ন্যারো করতে পারো, খুবই ছোট করতে পারো, তাহলে কিন্তু দেখবে যে অসংখ্য ছোট ছোট পানির ছোট ছোট কণা রূপান্তরিত হচ্ছে। ওটাকে আরো ছোট করতে পারলে, আরো বেশি প্রেসার দিলে
ওটা আসলে বাতাসের মতো রূপান্তরিত হবে, আরো অ্যাটমিক ফর্মে চলে যাবে, যেটাকে বলি আমরা খুব ছোট আকার, যার জন্য বলা হচ্ছে অ্যাটমাইজ ফর্ম, মানে অ্যাটমের কণার মতো রূপান্তরিত হয়। তাহলে এই প্রেসার যখন এখানে যায়, এটার নাম হলো ইনজেক্টর। এটা আমাদের ইউনিভার্সিটিতে আছে, প্র্যাকটিক্যালে দেখানোর কথা। তোমাদের থার্মোডাইনামিক্স পড়া হয়ে গেছে না? জি স্যার। থার্মোডাইনামিক্স এগুলো আসছে না? থার্মোডাইনামিক্স তো রুস্তম পড়ায়। প্র্যাকটিক্যাল কি জি স্যার। দেখছো? প্র্যাকটিক্যাল দেখো নাই? জি স্যার, স্যার দেখছি স্যার। হ্যাঁ? আমাদের প্র্যাকটিক্যাল ক্লাস স্যার 3টা 4টা হয়েছে, মানে ও সব আচ্ছা, বলতে পারে নাই স্যার। তো যাই হোক, এখানে অ্যাক্সেস, প্র্যাকটিক্যাল তো হয়ই নাই স্যার। এখানে অ্যাক্সেস প্রেসার যেটা নাকি এখানে ইঞ্জিনে, এটা হলো সিলিন্ডারে গেল, বাকি যে ফুয়েল থাকে সেই ফুয়েলটা এই পথ দিয়ে বেরিয়ে চলে যায়। দিস ইজ দ্য অ্যাকচুয়ালি সিস্টেম। এখন যদি আমি যা একটু আগে বললাম তার যদি আমি একটা অ্যাটমাইজ ফর্ম, একটা ব্লক ডায়াগ্রামে দেখাই, তাহলে যে এরকম ফুয়েল ট্যাঙ্ক, যেখানে ডিজেল স্টোর করা আছে, এবং সেখান থেকে একটা লাইন তোমার থাকে অক্সিলারি সার্কুলেটিং পাম্পে। এই পাম্পটা যখন রান করে, তখনই তোমার ফুয়েল ট্যাঙ্ক থেকে সে ফুয়েল টেনে এনে এখানে নিয়ে আসে, সে এইখান থেকে আনার পর সে প্রাইমারি ফুয়েল ফিল্টারে পাঠায়। এই প্রাইমারি ফুয়েল ফিল্টার, এখানে আমরা আগেই বলছি, এখানে বড় কণাগুলিকে আটকায়, আটকানোর পরে সে সেকেন্ডারি ফুয়েল ফিল্টারে চলে যায় ফুয়েল, কারণ ফুয়েল তো ধাক্কা খাচ্ছে প্রেসারে, এই পাম্পের জন্য ধাক্কা খাচ্ছে। এই সেকেন্ডারি ফুয়েল ফিল্টার সেটাকে আবার ফিল্টারিং করে এই হাই প্রেসার ফুয়েল পাম্পে পাঠায়। হাই প্রেসার ফুয়েল পাম্প সেটাকে 125 থেকে 176 কেজি সেন্টিমিটার স্কয়ার প্রেসার ডেভেলপ করে, এবং সেই ডেভেলপড প্রেসার চলে যায় একটু আগে যে দেখলে ইনজেক্টরের মধ্যে। ইনজেক্টরের ভিতরে যখন এই হাই প্রেসার ফুয়েল যায়, তখন এই পাশে নজেল থাকে, এইখানে সেই নজেল থেকে অ্যাটমাইজ ফর্মে এই যে অ্যাট দ্য এন্ড অফ কম্প্রেশন স্টক, এই সিলিন্ডারের ভিতরে সেটা অ্যাটমাইজ ফর্মে স্প্রে হয়, এবং এর ফলে আমরা পাওয়ার পাই। এবং তুমি দেখতেছো এখানে দুইটা কালার, হলুদ কালার হলো লো প্রেসার, আর এই লাল কালারটা হলো হাই প্রেসার। এখানে যেটুক বের হয়ে গেল, এরপরে রাস্তাটা বন্ধ হয়ে যায়, দ্যার ইজ এ মেকানিজম টু স্টপ দ্য হোল। বাকি যে ফুয়েল আছে সেই ফুয়েল আবার ফুয়েল ট্যাঙ্কে ব্যাক করে। কাজে এইভাবে সিস্টেমটা চলতে থাকে সারাক্ষণ, এবং সারাক্ষণে এইভাবে তোমার ফুয়েল পাঠাতে হয় ইঞ্জিনে। এরপরে স্লাইডে যদি আমরা দেখি, এটা তোমাদের প্র্যাকটিক্যাল ক্লাসে, আমি জানি না থার্মোডাইনামিক্স দেখছো কিনা, দেখছো? এটা দেখছো? না স্যার, আমাদের স্যার 3টা না 4টা ক্লাস হয়েছিল স্যার তার মানে এটা প্র্যাকটিক্যাল। দেখো নাই? আচ্ছা, ঠিক না আছে, স্যার। অসুবিধা নেই। তা এখন এই যে এইটা একটা, যদি তুমি প্র্যাকটিক্যাল ফেস করো, তাহলে আমরা টিচাররা এই ছবিটাকে বেছে নেই একটা স্টুডেন্টকে জাজ করার জন্য। কেননা এই ছবির মধ্যে আসলে একটা ইঞ্জিনের সকল পার্টস, এবং হ্যালো, এখান থেকে আমরা অসংখ্য প্রশ্ন তৈরি করতে পারি, এবং এইটা যদি একটা ছেলে ভালোভাবে বোঝে, তাহলে আমরা ধরে নেই যে সে ইঞ্জিন সম্বন্ধে খুব ভালো জানে। কাজেই প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য বা তোমার নলেজ ডেভেলপ করার জন্য এই ছবিটা খুব ইম্পর্টেন্ট। এবং আসলে এখানে আগেই বললাম যে সব কিছু এখানে আছে। এবং আজকে আমরা যেটুকু পড়াচ্ছি, যে ফুয়েল ট্যাঙ্ক, এই যে এখানে ফুয়েল ট্যাঙ্ক থাকে, এসি পাম্প থাকে, ফুয়েল ফিল্টার থাকে, তারপর তোমার এখানে হাই প্রেসার ফুয়েল পাম্প থাকে। এই পাম্পের থেকে আমাদের এই যে হাই প্রেসার ফুয়েল লাইন দিয়ে ফুয়েল চলে যায় ইনজেক্টরে, এবং ইনজেক্টরে যে এই মুহূর্তে 2 নাম্বার সিলিন্ডারে ইনজেক্ট হচ্ছে, এবং এখানে পাওয়ার ডেভেলপড হচ্ছে। আমি আর বাকিটুকু এখানে আর আলোচনায় যাব না, কারণ আজকের আলোচনার এর অন্য অংশগুলি নাই। তাহলে যা আলোচনা করতেছিলাম সেখান থেকে, যেহেতু তোমাদের প্র্যাকটিক্যাল হচ্ছে না, এই জন্য
দেখি যে অন্যভাবে একটু ই করা যায় কিনা, মানে আরেকটু নলেজ দেওয়া যায় কিনা। এই যে এই ছবিটায় 4টা সিলিন্ডার দেখা যাচ্ছে। সিলিন্ডার, এই যে তোমার 1 নাম্বার সিলিন্ডার, এটা সিলিন্ডার তো নাকি? জি জি স্যার। জি স্যার। এটা সিলিন্ডার, তারপর তোমার এটা আরেকটা সিলিন্ডার, এটা একটা সিলিন্ডার, এটা একটা 4 সিলিন্ডার ইঞ্জিন। আচ্ছা, 4 সিলিন্ডার ইঞ্জিনে এখন আমি এটাকে নাম্বারিং করব। সিলিন্ডারের কিভাবে করব? এই নাম্বারিং করার নিয়মটা হলো যে ফ্লাই হুইল তোমাদের চেনার কথা, এটা হলো ফ্লাই হুইল। এই ফ্লাই হুইল স্যার। থেকে সবচেয়ে যে দূরে যে সিলিন্ডার, তাকে আমরা বলবো 1 নাম্বার সিলিন্ডার। এই ফ্লাই হুইল থেকে সবচেয়ে দূরে যেটা, সেটা হলো এটা, কাজে আমরা এটাকে 1 বলবো, এটা 2, এটা 3, এটা 4। এখন যদি আমি বলি যে 1 নাম্বার সিলিন্ডারে কি হচ্ছে, এটা কি বোঝা যাচ্ছে 1 নাম্বার সিলিন্ডারে কি হচ্ছে? জি স্যার। কম্প্রেশন হচ্ছে স্যার। কম্প্রেশন। 2 নম্বরে পাওয়ার পাওয়ার। 3 স্যার। নম্বরে 3 নম্বরে সাকশন স্যার। 4 নাম্বার এক্সস্ট। এক্সজস্ট। এটা বোঝার ব্যাপারটা হলো কম্প্রেশনের দুইটা এখানে বাল্ব বন্ধ, কাজে এটা কম্প্রেশন। আর এটা সাকশন, যেহেতু এই যে লাইন দেখা যাচ্ছে যে এয়ার প্রবেশ করতেছে এখানে, কাজে এটা সাকশন। আর এদিক দিয়ে বেরিয়ে যাচ্ছে, কাজে এক্সজস্ট। আর যেটা লাল রং বোঝা যাচ্ছে এখানে ফায়ার হচ্ছে, কাজে এটা তোমার ফায়ার। আমরা পরের স্লাইডে এই যে কথাটা বললে এই কথাটা ফিল আপ করবো, যে 0 থেকে 180 ডিগ্রি ক্র্যাঙ্কশ্যাফট যদি রেগুলেশন হয়, তাহলে 1 নাম্বার সিলিন্ডার আমরা পাইছি কম্প্রেশন, 2 নাম্বার সিলিন্ডারে পাইছি পাওয়ার, 3 নাম্বার সিলিন্ডারে সাকশন, 4 নাম্বার সিলিন্ডারে এক্সস্ট। তাহলে 181 থেকে যদি ক্র্যাঙ্কশ্যাফট মুভ করা শুরু করে, তাহলে 1 নাম্বার সিলিন্ডারে আমি কি পাবো? পরবর্তী কাজটা কি? 1 নাম্বার সিলিন্ডারের নিচে কি লিখবো? এখানে কি লিখবো? পাওয়ার। পাওয়ার। তাহলে এইটা যদি পাওয়ার হয়, স্বাভাবিকভাবে 2 নাম্বার সিলিন্ডারের পাওয়ারের পরে হবে এক্সস্ট, 3 নাম্বার সিলিন্ডারের সাকশনের পরে হবে কম্প্রেশন, 4 নাম্বার সিলিন্ডারে এক্সস্টের পরে হবে সাকশন। এখন 361 এটা মানে 4 স্ট্রোক ইঞ্জিন, কাজেই 2 রেগুলেশন হবে। তাহলে 361 যখন হবে, তখন তোমার 1 নাম্বার সিলিন্ডারে কি হবে? পরবর্তী কাজ কি হবে? সাকশন। কি হবে? এক্সস্ট হবে স্যার। তার মানে সেইভাবে ফিল আপ করো, এটা এক্সজস্ট, এটা সাকশন, এটা পাওয়ার, এটা কম্প্রেশন। এর পরের স্টেপে এক্সজস্ট পরে সাকশন, কম্প্রেশন, এক্সজস্ট, পাওয়ার। তাহলে তুমি এখন যে লাল রংগুলি দেখতেছো, এই লাল রং থেকে তুমি বলতে পারো, যদি তুমি ধরো যে সবার আগে তোমার স্টার্টিং এ তোমার বর্তমান ছবিতে পাওয়ার হচ্ছে 2 নম্বরে, তারপর হচ্ছে 1 নম্বরে, তারপরে 3 নম্বরে, তারপর 4 নম্বরে, এইভাবে অনবরত পার্ট হতে থাকবে। এখন একটা গোল জায়গায় যদি আমি এটা প্লেস করি, এরকম একটা গোল জায়গায়, যেখানে সিলিন্ডার 2 এর পরে স্বাভাবিকভাবে 1 এ হচ্ছে, 1 এর পরে এটা 3 এ হচ্ছে, তারপরে 4 এ হচ্ছে, এইভাবে সারাক্ষণ মুভ করবে, তাই তো? এখন যদি তোমার ছবিতে, যখন আমি ছবিটা তুলছি সেই মুহূর্তে 2 নম্বরে শুরু হয়েছে, কিন্তু 2 এর থেকে শুরু করলে খারাপ দেখা যায়, সেই জন্য আমি যদি 1 এর থেকে বলি তাহলে কি বলবো? পাওয়ারের যে সার্কেলটা, পাওয়ার যে সাইকেল, যেটা পাওয়ার সাইকেল, সেটাকে আমরা কি বলবো? 1 এর থেকে শুরু করলে কি বলবো? নাম্বারটা কি হবে? একটা নাম্বার দাঁড়াবে। এখানে দেখা যাচ্ছে যে 2 এর পরে 1, তারপরে 3, তারপরে 4, এই যে 2, 1, 3, 4। কিন্তু যদি 1 এর থেকে বলি, 1 3 4 2 এরকম হবে স্যার। যদি 1 এর থেকে বলি 1 3 4 2 এরকম। 1 3 4 2, তার মানে তোমাকে যদি বলা হয় ফায়ারিং অর্ডার অফ 4 স্ট্রোক 4 সিলিন্ডার ইঞ্জিন, তাহলে তোমাকে বলতে হবে যে এটা হতে পারে 1 3 4 2, এবং আরো 2-একটা নাম্বার আছে, কিন্তু এই ছবিতে ফায়ারিং অর্ডারটা হচ্ছে 1 3 4 2। মানে ফায়ারিং অর্ডার মানে হলো কোন সিলিন্ডারে কখন হবে, কোন সিলিন্ডারে কখন হচ্ছে তার একটা ক্রম। তার মানে 1 এর পরে 3, তারপরে 4, তারপরে 2। এটা হলো তোমার ফায়ারিং অর্ডার অফ দিস ইঞ্জিন 1 3 4 2। এবং এটা ভেরি ইম্পর্টেন্ট,
ইঞ্জিন যখন নাকি আবার ঠিক করা হয়, এই ঠিক করার পরে যদি এটা ভুল হয় সেট করতে, তাহলে তোমার ইঞ্জিন চলবে না। এই যে এরকম ভাবে এটা, এই যে এরকম, তখন 1 তারপরে 3 4 2, 1 3 4 2, এইভাবে সারাক্ষণ সে পাওয়ার দিতে থাকে। এবং এইটাই ফায়ারিং অর্ডার। অনেক সময় বিশেষ করে প্র্যাকটিক্যাল পরীক্ষায় ফায়ারিং অর্ডার সম্বন্ধে জানতে চায়, এবং তুমি ক্লিয়ার করে বলতে হবে যে আমি আগে নাম্বারিং করে নেই, সে নাম্বারিংটা করছি আমি এভাবে, ফ্লাইহুইল থেকে সবচেয়ে দূরে যে সিলিন্ডার সেটাকে বলে আমি 1 নাম্বার, যেটা নাকি আগের ছবিতে দেখতে পাচ্ছ দেখাইছি। তারপরে নাম্বারটা হলো 2 নাম্বার সিলিন্ডার, তারপরে 3, তারপরে 4। এবং তোমার যে ছবিটা দেখানো হয়েছে আগের বার, সেই ছবিতে দেখতেছো 1 নাম্বার সিলিন্ডার হচ্ছে কম্প্রেশন, 2 নাম্বার সিলিন্ডার পাওয়ার, 3 নাম্বার সিলিন্ডার সাকশন, 4 নাম্বার সিলিন্ডার এক্সস্ট। কাজেই এটা দেখে আমি বুঝতে পারতেছি যে 2 এর পরে হবে 1 এ, তারপর হবে 3 এ, তারপর হবে 4 এ। কিন্তু আসলে 2 এর থেকে বললে খারাপ শোনায়, এই জন্য আমি 1 এর থেকে যদি বলি তাহলে ফায়ারিং অর্ডার হচ্ছে 1 3 4 2। বুঝা গেল? স্যার ওখানে স্যার ক্রাঙ্কশেফট রেগুলেশন যখন স্যার 180 পর স্যার বাড়তেছে, তখন স্যার ওগুলো চেঞ্জ হলো কেন স্যার, পাওয়ার এক্সস্ট? এটা তো একদম প্রথম ক্লাস, কাজে এটার দিকে আমি আর যাব না। তুমি প্রথম ক্লাস মিস করে থাকলে সেটা ভিন্ন জিনিস, কারণ ওটা একদম প্রথম ক্লাসের কথা। ফুয়েল ইনজেকশন সিস্টেম, এরপরে আমরা যেটা আসতেছি এখন ফুয়েল ইনজেকশন সিস্টেম। এই ফুয়েল ইনজেকশন সিস্টেমে এটা ভিডিওটা বোধহয় আসবে না মনে হচ্ছে। ফুয়েল ইনজেকশন ভিডিও আসবে না। তাহলে তোমাদের যেটা ছিল বাকিগুলি হিডেনে আছে। আমি জানি না তোমাদের কতটুকু ইমফেসিস দেওয়া হচ্ছে, কতটুকু তোমাদের কতটুকু তো আমাদের ইমফেসিস দেওয়া হচ্ছে এটা জানা নাই। তারপরও যেহেতু হিট ইঞ্জিনের তোমাদের আরো 2-1টা জিনিস অ্যাড করে দেই, সেটা হচ্ছে স্লাইডগুলো এখান থেকে দেখায়। ইঞ্জেকশন সিস্টেমে আসলে আমরা যেটা বলছি মনে আছে, ইঞ্জিন সিস্টেম কোনটা? ফুয়েল সিস্টেমের মধ্যে 2টা পার্ট। এই যে এই ছবিটা যে আমি দেখাইছি, এই পার্টটার মধ্যে তোমার এটা হলো পুরো ফুয়েল সিস্টেম। কিন্তু এই পার্টের মধ্যে যদি এই যে এইখানে যে ছবিটা দেখো, এই যে পার্ট ফুয়েল ট্যাঙ্ক, এসি পাম্প, ফুয়েল ফিল্টার, তারপর তোমার হাই প্রেসার ফুয়েল পাম্প, এরপর তোমার ইনজেক্টর, তারপর সিলিন্ডার। যদি আমরা ফুয়েল ইনজেকশন সিস্টেম বলি তাহলে সেখানে শুধু থাকবে এই হাই প্রেসার ফুয়েল পাম্প আর ইনজেক্টর। এটাকে বলা হয় ফুয়েল ইনজেকশন সিস্টেম। এই যে ইনজেকশন সিস্টেম, এই ইঞ্জিন সিস্টেমের কতগুলি পার্ট আছে। এটা হলো যে তোমার 1 নম্বরের ইন্ডিভিজুয়াল পাম্প, 2 নাম্বার হচ্ছে তোমার একটা হলো ইন্ডিভিজুয়াল পাম্প। ইন্ডিভিজুয়াল পাম্প মানে ফুয়েল ইনজেকশন সিস্টেমের কথা বলতেছি আমি। তো ফুয়েল ইনজেকশন সিস্টেমে তোমার ইন্ডিভিজুয়াল পাম্পটা কিরকম থাকবে, যে আগের মতোই কিন্তু সব আছে। দেখো আমরা যেটা বলছি আগের মতোই সব আছে, যে একটা ট্যাঙ্ক থাকবে যেখানে ফুয়েল থাকে, তারপরে ফিল্টার থাকবে, তারপরে তোমার এসি পাম্প থাকবে, বা কোনো কোনো সময় এটা বলে লো প্রেসার পাম্প, কোনো কোনো সময় বলে এসি পাম্প। এখানে একটা পাম্প থাকবে একটু আগে যেটা বলছি, তারপরে ফিল্টার থাকবে। এই ফিল্টার থেকে তোমার 2 থেকে 3 বার, এখানে বলছে 40 PSI, এখান থেকে তোমার 4টা আলাদা আলাদা হাই প্রেসার ফুয়েল পাম্পে চলে যায়। এই যে 1টা 2টা 3টা 4টা, এবং সেখান থেকে তোমার এই লাইনটা কি বলবো আমরা, এই লাইনটাকে কি বলবো, এটা হলো তোমার হাই প্রেসার ফুয়েল পাম্প। তাহলে এই লাইনটা কি, এই লাইনটা একটু আগে বলছিলাম এটা কি লাইন, বা এটার নাম কি হতে পারে, এটার নাম ইনজেক্টর স্যার, ইনজেক্টর। ইনজেক্টর। আর এটা হাই প্রেসার ফুয়েল লাইন। তার মানে এটা হলো হাই প্রেসার ফুয়েল পাম্প, এটা হলো হাই প্রেসার ফুয়েল লাইন, এটা হলো ইনজেক্টর। তার মানে দেখা যাচ্ছে এখন
এই 1 নাম্বার সিলিন্ডারে তোমার ফুয়েল অ্যাটমাইজ আকারে স্প্রে হচ্ছে। এরপরে এই ইন্ডিভিজুয়াল পাম্পে এরপরে তোমার এর কাছে যাবে ফুয়েল, সে এখানে 2 নম্বরে পাঠাবে। ফায়ারিং অর্ডার ভিন্ন হতে পারে, ফায়ারিং অর্ডার সেটা যাই হোক, কিন্তু আমি জাস্ট বলতেছি যে এরকম ভাবে 4টা আলাদা আলাদা মিটারিং বা হাই প্রেসার পাম্প থাকে, যার জন্য বলা হয় ইন্ডিভিজুয়াল পাম্প। স্যার সিলিন্ডার যে কয়টা থাকবে ফুয়েল প্রেসার পাম্পও কি সে কয়টাই থাকবে না? এই করে থাকবে ইন্ডিভিজুয়াল পাম্প সিস্টেমে, সেই কয়টা হাই প্রেসার ফুয়েল পাম্পই থাকবে। কিন্তু যদি এরকম হয় এবং সেখানে আলাদাভাবে ইনপুট দেওয়া হয়, কিন্তু যদি এরকম হয় ডিস্ট্রিবিউশন সিস্টেম, যে তোমার একই থাকবে জিনিসটার ছবিটা একই রকম দেখা যাচ্ছে, কিন্তু এখানে তোমার আগের মতো ফিল্টার প্রেসার তারপরে সবটাই আসতেছে, কিন্তু এখানে যে পাম্পটা থাকবে এটা ইন্ডিভিজুয়াল না, ছবিটা দেখা যাচ্ছে আগের মতো সেম, কিন্তু আসলে এখানে একটা এমন একটা সিস্টেম থাকে যেটাকে বলি আমরা ডিস্ট্রিবিউটর। মানে একটা জিনিস, ওইটার 4টা সম্পূর্ণ আলাদা, ওখানে পাম্পগুলি সম্পূর্ণ আলাদা, কিন্তু এইখানে ওই 4টা যা জিনিস সিলিন্ডারে যাবে, কিন্তু একটা কমন পার্টস যাকে বলি আমরা ডিস্ট্রিবিউটর, সেই ডিস্ট্রিবিউটরের মাধ্যমে কোনো সময় ডিস্ট্রিবিউট করবে 1 নম্বরে, কখনো 2 নম্বরে, কখনো 3, কখনো 4-এ। তার মানে আগের ছবির সাথে এই ছবির মিল হলো, এই সম্পূর্ণ পার্টসটা তোমার আমরা বলবো না যেটা একটা হাই প্রেসার ফুয়েল পাম্প। এখানে সম্পূর্ণ একটা গোল জিনিস মনে করো, একটা গোল জিনিসের কখনো এই মাথা থেকে বের হবে, কখনো এই মাথা থেকে বের হবে, কখনো এই মাথা, কখনো ওই মাথা, সেটা বলে ডিস্ট্রিবিউটেড। এবং এই ধরনের সিস্টেম যেটা আমাদের থাকে সেটা বলা হয় ডিস্ট্রিবিউশন সিস্টেম। আগেরটার মধ্যে যদি নষ্ট হয় একটা পাম্প, তাহলে একটা সিলিন্ডারে যাবে না, কিন্তু এই জায়গায় যদি ডিস্ট্রিবিউটর নষ্ট হয় তাহলে কোনো পাম্প সিলিন্ডারেই ফুয়েল যাবে না। তফাৎটা হলো এই, আগেরটার মধ্যে একটা পাম্প নষ্ট হলে একটা সিলিন্ডারে যাবে না, কিন্তু এখানে ডিস্ট্রিবিউটর নষ্ট হলে কোনো সিলিন্ডারই তোমার ফুয়েল যাবে না। এইটা হলো যেখানে এই ধরনের ইউজ করা হয় তাকে বলা হয় ডিস্ট্রিবিউশন সিস্টেম। আরেকটা স্যার হলো তোমার ডিস্ট্রিবিউটর কি কমন রেল। হাই প্রেসার থেকে যে ফুয়েলটা আসে এখানে ফুয়েল ফিল্টার, হাই প্রেসার ফুয়েল পাম্প, এই হাই প্রেসার ফুয়েল পাম্প তোমার একটা আগের ছবিতে এটা ছিল না, ইন্ডিভিজুয়াল পাম্পে সরাসরি এটা কানেক্টেড ছিল এইখানে, এইরকম বলে কোনো পার্টস ছিল না, একটা কমন রেল বলে কোনো পার্টস ছিল না। এই কমন রেলের মধ্যে হাই প্রেসার থাকে, তুমি সেই হাই প্রেসার যখন যেই পাম্পে যাওয়ার পায়, এন্ট্রি পায়, তখন সেই পাম্পে চলে যায়। এই যেহেতু এখানে একটা কমন রেল সিস্টেম ইউজ করে, হাই প্রেসারের ফুয়েলকে একটা কমন রেলের মধ্যে রাখা হয়, এই জন্য এই সিস্টেমকে বলা হয় কমন রেল সিস্টেম। কাজে এই ডিস্ট্রিবিউশন সিস্টেম, ইনজেকশন সিস্টেম বলি আমরা ফুয়েল সিস্টেমকে। এই ফুয়েলিং সিস্টেম 3 রকম, একটা হলো ইন্ডিভিজুয়াল, তারপরটা তুমি দেখলা ডিস্ট্রিবিউশন, আর এটার মধ্যে দেখতে পাচ্ছ কমন রেল সিস্টেম। এরকম 3টা সিস্টেম আমরা ভাগ করতে পারি। স্যার ডিস্ট্রিবিউটর স্যার আরেকবার একটু দেখালে ভালো হতো স্যার। ডিস্ট্রিবিউশন সিস্টেম তো বললাম, যে তুমি যদি এইখানে যে ছবিটা দেখতেছো যে মনে হচ্ছে 4টা পাম্প, জি স্যার। এখানে 4টা পাম্প না হয়ে যদি একটা গোল জিনিস থাকে, এরপরে তুমি ডিস্ট্রিবিউটর, তুমি যদি স্পাইকিং মেশিন দেখো তাহলে সেখানে বুঝতে পারবে ডিস্ট্রিবিউটরটা কি। ডিস্ট্রিবিউটর মানে একটা কমন জায়গা থাকবে, সেখান থেকে ডিস্ট্রিবিউট করবে যখন জায়গার দরকার, সেটাকে বলে ডিস্ট্রিবিউটর সিস্টেম। আমরা যদি পরের স্পার্ক স্যার এখানে তো স্যার যাই, একটা বলো। স্যার ওই কমন রেল যেটা, ওইটা তো স্যার একটা কমন রেল থাকছে, সেখান থেকে যখন যেটা প্রয়োজন হচ্ছে সেটাতে হচ্ছে ডেলিভারি হচ্ছে। তো স্যার বলো, তাহলে তো দুইটা প্রাইস সেম হয়ে গেল স্যার। কোনটা? স্যার ডিস্ট্রিবিউশন এবং হচ্ছে কমন কমন রেল রেল তাহলে যেটা, কি সেম হয়ে গেল সেটা না? তোমার একটা জায়গায় থাকবে, কিন্তু সেটার থেকে তোমার ছবিতেই দেখা গেল সেই কমন রেল থেকে হাই প্রেসারের ফুয়েল ঢুকবে একটা নির্দিষ্ট পাম্পে। জি স্যার। আর কমন রেল যেটার মধ্যে হাই প্রেসার থাকবে না, মোরলেস তোমার কথাটা ঠিকই আছে। তুমি যে বলতে চাচ্ছ যদি আমার হাই প্রেসারের ফুয়েল চলে যায় ইসে মানে ডিস্ট্রিবিউটরে, ওইখানে আলাদা কোনো কমন রেল থাকবে না, থাকবে শুধুমাত্র হাই প্রেসার ফুয়েল পাম্পের জন্য একটা ডিস্ট্রিবিউটর। যে ডিস্ট্রিবিউটরের কাজ হলো ওইখানে ওই মুহূর্তে বন্ধ ওপেন করার ব্যবস্থা থাকবে,
এবং সেই অনুযায়ী ডিস্ট্রিবিউট করবে। ওই মেকানিজমটা আর কমন রোলের মেকানিজমটা মোরলেস সেম, এবং তোমার যে ইন্ডিভিজুয়াল পাম্পের যেটা ওইটাও মোরলেস সেম। কিন্তু কথা হলো ইঞ্জিনের বিভিন্ন ডিজাইনার বিভিন্ন ডিজাইন করতে যে তারা চিন্তা করে যে আরো সফিস্টিকেটেড বা আরো দাম কিভাবে কমানো যায়। কমন রেল দিতে গেলে একটা আলাদা পার্টস লাগে, আলাদা খরচ অ্যাড হয়। কিন্তু ডিস্ট্রিবিউশনের বেলায় তারা চিন্তা করলো যে না, আমরা কমন রেল না দিয়ে আমরা এই পটটাকে শুধুমাত্র ভিতরে ওইখান থেকেই আলাদা করে দিব, তাহলে হয়তো সেই কষ্টটা লাগলো না তার। এরকম ভাবে তারা বিভিন্ন ডিজাইনার বিভিন্ন ভাবে ডিজাইন করে। ইন্ডিভিজুয়াল চিন্তা করতেছে আমরা যদি এইভাবে দেই তাহলে আমাদের যদি একটা পাম্প নষ্ট হয় আমরা ওই পাম্পটা খুলে আরেকটা পাম্প রিপ্লেস করব, এইভাবে তারা চিন্তা করে। কাজে ডিজাইন যারা পৃথিবীতে হাজার হাজার কোম্পানি আছে এবং তাদের কাজ হলো তারা চিন্তা করে যে আমি একটা পরিবর্তে আরেকটা আমি ইউজ করতে পারি কিনা, সেইভাবে তারা অ্যাড করে। তোমাদের ক্লাস কটা পর্যন্ত? স্যার টাইম দিয়েছে স্যার 10:50 পর্যন্ত স্যার। 10টা পর্যন্ত, তাহলে তো হবে কিনা। তোমাদের এরপরে যেটা নেক্সট ক্লাসে যেটা করাবো আমরা, আমি একটু ধারণা দিয়ে দিই, সেটা হচ্ছে যে আমাদের আরেক ধরনের ইঞ্জিন জানা আছে, এটাকে বললো আমরা ডিজেল ইঞ্জিন। কিন্তু ডিজেল ইঞ্জিন স্যার আরেকটা ইঞ্জিনের কি আছে, আরেকটা ইঞ্জিন জানা আছে? আরেক ধরনের ইঞ্জিন কাকে বলে? পেট্রোল ইঞ্জিন। পেট্রোল ইঞ্জিন। এই পেট্রোল ইঞ্জিনের তোমার যদি তুমি দেখো তাহলে তুমি বুঝতে পারবা যে সেখানে কিভাবে কাজগুলি হয়। এবং সেই পেট্রোল ইঞ্জিনের আমরা জানি, আচ্ছা ভিডিও কি যাবে কিনা দেখো তো, এটা দেখা যায় কিনা, এটা দেখা যাচ্ছে? কিছু দেখা যাচ্ছে? ভিডিও দেখা যাচ্ছে একটা? না স্যার। না স্যার। স্যার স্ক্রিন শেয়ার করেননি স্যার। স্ক্রিন শেয়ার করি নাই? স্ক্রিন শেয়ার তো একটা ভিডিও ছিল যে কিভাবে কাজ করা যায়, এটা দেখানোর সুযোগ ছিল। স্ক্রিন শেয়ার আমি কি বেরিয়ে গেছি নাকি জুমের থেকে? না স্যার। না স্যার। স্যার আছেন স্যার। স্যার শেয়ারটা অফ হয়ে গেছে স্যার। শেয়ারটা অফ হয়ে গেছে, দেখি জুম। আমি আসলে গুগল ক্লাসরুমে ক্লাস নেই তো, জুম আমি সাধারণত ইউজ করি না মাস্টার ডিগ্রিতে, কেননা ওইটা আমার সুবিধা হলো ওইখানে ক্লাসরুম অনেক ফ্যান্টাস্টিক, ওইখানে অ্যাসাইনমেন্ট দিতে পারি, কুইজ দিতে পারি, ওইখানে অ্যাসাইনমেন্ট রিসিভ করতে পারি। এখানে এই সিস্টেমগুলি আমার জানা নেই, কাজেই ওইটা বেটার স্যার। হ্যাঁ, গুগল ক্লাসরুম বেটার স্যার। ক্লাসরুম আমার কাছে বেটার, কারণ আমার কাছে পুরো রেকর্ড থাকে যে আমি কোন দিন দিলাম, কোন দিন কখন পেলাম। ওইখানে আমি অ্যাসাইনমেন্ট গুলি দেখে ওইখানে রিকমেন্ড করতে পারি, নাম্বারিং দিয়ে দিচ্ছি প্রতি সপ্তাহে সপ্তাহে, তারপরে ওইখানে ওরা দেখতে পাচ্ছে যার যার নাম্বার। এটা ইজি আমার কাছে। আচ্ছা যাই হোক, যেহেতু 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 সময় আমি দেখতে পাচ্ছি, হ্যাঁ, তা আজকে আমরা এখানে শেষ করে দিই না, পরের দিন আলোচনা করবো।